নমস্কার, আজ রাতের বাংলা স্ফেয়ারের শেষ এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। এবার আমি আর পশ্চিমবঙ্গের রাজনীতিতে সীমাবদ্ধ থাকব না, আলোচনা করব আজকে দুনিয়ার সবচেয়ে বড় খবর নিয়ে, যার নাম ইরান মার্কিন যুদ্ধবিরতি। দেখুন, ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে তিনি ইরানিয়ান সভ্যতা, এই পারস্য সভ্যতা কয়েক হাজার পুরনো, সেটা এক রাতের মধ্যেই নিশ্চিহ্ন করে দেবেন। আগে বলেছিলেন প্রস্তর যুগে ফেরত পাঠাবেন, তারপর বললেন গোটা সভ্যতাটাই বিলীন হয়ে যাবে। আর তার সেই চরমসীমা শেষ হওয়ার 2 ঘন্টা আগে দেখা গেল ট্রাম্প একটা যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হলেন। যে প্রস্তাবের মূল কথাটা হলো যুদ্ধবিরতি যতদিন চলবে, অর্থাৎ 2 সপ্তাহ, ততদিন ইরান তাদের হরমুজ প্রণালী স্বাভাবিক এই জাহাজ চলাচলের জন্য খুলে দেবে। কিন্তু প্রথম কথা, এটা কোনো লিখিত চুক্তি নয়, গোটাটাই মৌখিক। ফলে কোন পক্ষ সত্য বলছে, কোন পক্ষ অসত্য বলছে, সেটা বিচার করা খুব কঠিন। কিন্তু সবচেয়ে বড় তথ্য এই মুহূর্তে হলো যে এই যুদ্ধবিরতি বলবৎ হওয়ার সঙ্গে সঙ্গেই তাতে ভাঙন ধরতে শুরু করে দিয়েছে। ইরান হরমুজ প্রণালী খুলে দেবো এ কথা বলার পরেও সেটা বন্ধ করে দিয়েছে। ইসরায়েল লেবাননের উপর আজ সাংঘাতিক একটা আক্রমণ চালানোর পরে। কেন? ইরানের বক্তব্য হলো তারা যে যুদ্ধবিরতির 10 দফা প্রস্তাব দিয়েছে, তার মধ্যে অন্যতম হলো এই যুদ্ধবিরতি শুধু ইরান আর মার্কিন ইসরায়েল যুদ্ধের ক্ষেত্রেই প্রযোজ্য হবে না, লেবাননে যে ইসরায়েলি হানা চলছে তার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। নেতানিয়াহু প্রথম থেকেই দাবি করছেন যে না, এটা আমাদের চুক্তির অংশ নয়, অথচ ইরান বলছে এটা শুধু চুক্তির অংশ তাই নয়, এটাই যদি ইসরায়েল না মানে তাহলে যুদ্ধবিরতি 2 সপ্তাহ কেন, আমার ধারণা 4-5 দিন পরেই ভেঙে যেতে পারে। এই যে একটা টেনুয়াস বন্ধুত্বের উদ্যোগ, সেটা কিন্তু নিয়েছে পাকিস্তান। কথা আছে পাকিস্তানে আগামী শুক্রবার আমেরিকা এবং ইরানের মধ্যে আলোচনা শুরু হবে। আর প্রথমে শোনা যাচ্ছিল সেই আলোচনায় যোগ দিতে সম্ভবত উপরাষ্ট্রপতি ভান্স যাবেন ইসলামাবাদে। পরে ডোনাল্ড ট্রাম্প বলেছেন নিরাপত্তার কারণে তিনি ভান্সকে পাঠাতে চান না। তাহলে যে দেশটা নিরাপদই নয় ভাইস প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটসের জন্য, সেখানে এই আলাপ আলোচনা করার মানেটা কি, তাও আমি বুঝে উঠতে পারছি না। সে যাই হোক, ঘোলা জলে অনেকেই মাছ ধরার চেষ্টা করে। আর আসিফ মুনির তো কবে থেকে শুধু ডোনাল্ড ট্রাম্পের জুতোর ফিতে বাঁধতে বাকি রেখেছেন। বাকি যতভাবে ট্রাম্পকে তেল মারা যায় তিনি সেই কাজটা একেবারে মন দিয়ে করে যাচ্ছেন এবং আমি বলবো সফল হয়েছেন। কিন্তু একটা ফান্ডামেন্টাল ইস্যুতেই যদি গোড়াতে মতবিরোধ দেখা দেয়, তাহলে এই যুদ্ধবিরতি কতদিন স্থায়ী হবে তার গ্যারান্টি দেবেটাকে। পাকিস্তান বলেছে আমেরিকা এবং ইরান ইসলামাবাদে আসবে এই যুদ্ধবিরতিকে কি করে একটা শান্তি চুক্তিতে রূপ দেওয়া যায় তার নিয়ে আলোচনা করতে। যুদ্ধবিরতির চুক্তি যেখানে কার্যকর হচ্ছে না, সেখানে শান্তি চুক্তির কথা আসবে কোথা থেকে? তাছাড়া ইরান যে 10টা শর্ত আমেরিকাকে দিয়েছে, আমেরিকার পক্ষে সেগুলি মানা সম্ভব নয়।
ঠিক যেমন যে দাবিগুলি ইরান করেছে সেখান থেকে পিছু হটাও ইরানের পক্ষে সম্ভব নয়। অতএব এটা একেবারেই একটা শুধু সাময়িক না, সাময়িক, অস্বস্তিকর এবং অনিবার্যভাবে ভেঙে যাওয়ার সম্ভাবনা যুক্ত একটা যুদ্ধবিরতি চুক্তি। কেন বলছি এ কথা? এটা বোঝার জন্য ইরান কি কি দাবি জানিয়েছে, যে 10 দফা দাবি জানিয়েছে, সেটা একবার ভালো করে আপনাদের জানা দরকার। এখন ইরান বলেছে যে আমেরিকাকে গ্যারান্টি দিতে হবে যে তারা ভবিষ্যতে কখনো আর ইরানকে আক্রমণ করবে না। এটা গেল একমাত্র এক। 2 নম্বর, এই হরমুজ প্রণালীর উপরে যাকে বলে নিয়ন্ত্রণ, সেটা তেহরানের হাতেই ন্যস্ত থাকবে। 3, এই যে বিভিন্ন অঞ্চলের, পারস্য উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন জায়গায় নানাবিধ যুদ্ধবিগ্রহ হচ্ছে, বিশেষ করে হেজবুল্লাহর বিরুদ্ধে লেবাননে ইসরায়েল যে যুদ্ধ চালাচ্ছে, সব বন্ধ করে দিতে হবে। আর ঠিক এখানেই হয়ে গেছে স্টিকিং পয়েন্ট। ইসরায়েল বলছে না, এটা কোনো শান্তি যুদ্ধবিরতি চুক্তির অংশ ছিল না। অতএব তারা একেবারে কুচপরোয়া নেই ভাব করে বেঞ্জামিন নেতানিয়াহু, আমার মনে হয় ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক সামরিক অভিযান লেবাননে চালিয়েছেন তিনি আজকেই। পরের দাবি, এই পশ্চিম এশিয়ার দেশগুলিতে আমেরিকার যত কমব্যাট ফোর্সেস আছে তাদের সবাইকে এই ছাউনিগুলো থেকে উইথড্র করতে হবে এবং এই তল্লাটেই আর কোনো মার্কিন সেনা রাখা চলবে না। আমেরিকা একতরফা, আমেরিকা ও ইসরায়েল একতরফা ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ফলে তাদের যে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষতিপূরণ দিতে হবে। তারপরে যেটা আছে সেটা আরও বড় স্টিকিং পয়েন্ট, কেননা ইরান দাবি করছে যে এই সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করার অধিকার যে তাদের আছে, সেটা আমেরিকা সহ গোটা বিশ্বকে স্বীকার করে নিতে হবে। আর ইরানের বিরুদ্ধে যেসব প্রাইমারি স্যাংশন আছে সেগুলো উইথড্র করতে হবে, যত সেকেন্ডারি স্যাংশন আছে সেগুলোকে উইথড্র করতে হবে। এবং এই যে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জির যে বোর্ড অফ গভর্নর্স ইরানের বিরুদ্ধে অনেকগুলো প্রস্তাব গ্রহণ করেছেন, সেগুলিকেও বাতিল করতে হবে। আর সর্বশেষ হচ্ছে রাষ্ট্রপুঞ্জের সিকিউরিটি কাউন্সিল, বিশেষ করে নিরাপত্তা পরিষদ, এই ইরানের বিরুদ্ধে যত প্রস্তাব পাশ করেছে সেগুলোকেও বাতিল করতে হবে। এখন এই যে 10 দফা দাবি, তার মধ্যে সবচেয়ে কঠিন দাবিটা হলো সমৃদ্ধ ইউরেনিয়াম সংক্রান্ত। এখন আমেরিকা যদি ইরানের এই অধিকারটাকে কনসিড করে, তার অর্থ দাঁড়াবে এতদিন ধরে আমেরিকা, ইসরায়েল সহ তাদের তাবেদার দেশগুলো যে দাবি জানিয়ে আসছিল যে কিছুতেই ইরানের হাতে কোনো পরমাণু অস্ত্র তুলে দেওয়া যাবে না, সেটাই তো মাঠে মারা যাবে। আর আজকেই তার বিপুল জয় হয়েছে এই যুদ্ধবিরতির মধ্যে, সে কথা বোঝাতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি এখন ইরানিয়ানদের সঙ্গে নিয়েই ওই 400 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম খুঁজে বার করবেন এবং সেটা কোথায় নিয়ে আসবেন আমি জানি না, মারা-লাগোতে তার প্রাসাদোপম বাসভবনে, নাকি তার নামে যে মিউজিয়াম তৈরি হবে তিনি রাষ্ট্রপতির পদ থেকে অবসর নেওয়ার পর,
সেটা আমি বলতে পারছি না। কিন্তু ইরানিয়ানরা ট্রাম্পের লোকজনকে বলবে, আসুন আসুন আসুন, আমরা এই জায়গায় গর্ত খুঁড়ে ইউরেনিয়ামটা রেখে দিয়েছি, আপনারা দয়া করে এটা তুলে নিয়ে চলে যান। দেখুন, তার মানে স্টিকিং পয়েন্ট যা ছিল অতীতে, অর্থাৎ হোয়ার ইট স্টুড ইন ফেব্রুয়ারি, তার চাইতে 1 ছটাক অগ্রগতিও পারস্পরিক সম্পর্কে হয়নি। এই যে যুদ্ধটা ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, এখন এটা জলের মতো পরিষ্কার হয়ে গেছে যে দিস ওয়ার ওয়াজ ফোর্সড আপন হিম বাই দিস ডেভিল কল্ড বেঞ্জামিন নেতানিয়াহু। এবং যেহেতু ডোনাল্ড ট্রাম্প একেবারেই একজন নিরেট মাথার লোক, নত্যসত্ত্ব জ্ঞানের খুব অভাব, অগ্রপশ্চাৎ বিবেচনা না করেই তিনি সিদ্ধান্ত নিয়ে নেন, এমনকি যুদ্ধে পর্যন্ত চলে যান। ফলে আজকে 5ম সপ্তাহে যুদ্ধ পড়ার পরে তিনি বুঝতে পারছেন যে এর ফলে আমেরিকার তো কোনো লাভ হয়ইনি, উল্টে এই একটা যুদ্ধের ফলে মার্কিন মুলুকে তার অ্যাপ্রুভাল রেটিং, জো বাইডেনের এই কার্যকালের শেষের দিকে তার অ্যাপ্রুভাল রেটিং যেখানে নেমে এসেছিল তার চেয়েও নিচে নেমে এসেছে। ইতিমধ্যেই বিভিন্ন স্টেটে ডেমোক্র্যাটরা আবার তাদের ফনা তুলে দাঁড়াচ্ছেন। সামনে তাদের মধ্যবর্তী নির্বাচন আছে, সেই নির্বাচনে যদি সেনেটে রিপাবলিকানরা সংখ্যালঘু হয়ে যান, তাহলে তো ট্রাম্পের সরকার মাঝপথেই এবার লেমডাক হয়ে যাবে। কেননা এই যুদ্ধের পিছনে মার্কিন নাগরিকদের কার্যত কোনো রকম সমর্থন ছিল না। সেটা তারা শহরে শহরে নো কিং, এই যে আন্দোলন শুরু করেছেন তার একটা নতুন সংস্করণ করেছিলেন, নো ওয়ার ইন ইরান। এমনকি যেসব ইরানিয়ানরা এই আয়াতোল্লাহ খোমেনির শ্বাসরুদ্ধ করা ধর্মতন্ত্র থেকে বাঁচবেন বলে দলে দলে বিদেশে পালিয়ে গেছেন, এখন আমেরিকায় থাকেন এবং ইউরোপের বহু দেশে আছেন, মধ্যপ্রাচ্যে আছেন, তারা কিন্তু যেভাবে ট্রাম্প এবং নেতানিয়াহু যুগলবন্দি করে তাদের দেশটাকে ধ্বংস করছেন, সেটা একেবারেই মেনে নিতে পারেননি। অর্থাৎ এই যে এক্সপ্যাট্রিয়েট ইরানিয়ান সোসাইটি, যারা এই আয়াতোল্লাহর পতন চায় একেবারে ট্রাম্পের মতোই, তারাও কিন্তু পতন না হলে তাদের দেশটাকে এভাবে ধ্বংস করে দেওয়া হবে, ট্রাম্পের এই কমপ্লিটলি মানসিক ভারসাম্যহীন সিদ্ধান্তকে মানতে পারেননি। ফলে যে জনমত ট্রাম্পের পক্ষে ছিল এই কিছুদিন আগেও, সেটাও এখন আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে চলে গেছে। ফলে লাভ হলো কার? ফলে লাভবান যিনি হলেন তিনি মুস্তাফা খামেনি। তিনি সুস্থ আছেন না অসুস্থ আছেন, বেঁচে আছেন না মারা গেছেন, সে ব্যাপারে কোনো কেউ নিশ্চিত নয়। কিন্তু ইরান তো দেখিয়ে দিল যে সিনিয়র খামেনিকে মেরে ফেলার পরে তাদের সেনাধ্যক্ষ সোলেমানিকে তো আগেই মেরেছিল, গোয়েন্দা চিফকে মারল, এছাড়াও খোমেনি পরিবারের আরও অনেককে মেরে দিয়েছে। এতৎসত্ত্বেও রিপাবলিকান গার্ডরা কিন্তু
ইরানকে যেভাবে তারা প্রতিহত করলো মার্কিন এবং ইসরায়েলি হানা, তার থেকেও ডোনাল্ড ট্রাম্প বোধহয় এই শিক্ষাটা নিয়েছেন যে কেবল সামরিক শক্তিতে অ্যাসিমেট্রিক প্রপোজিশন থাকা মানেই এই নয় যে আমি যুদ্ধ জিতব। আবার একই সঙ্গে যুদ্ধের মানে এই নয় যে আমি যেমন বেনি তেমনি রবে চুল ভেজাবো না, কোনো স্থলবাহিনীকে পাঠিয়ে কোনো ঝুঁকি নেব না। ইরানের যেহেতু এয়ার ডিফেন্স সিস্টেম কার্যত সম্পূর্ণ অকেজো হয়ে গেছে, অতএব আকাশে দূর থেকে বোমা মেরে আর একের পর এক শুধু বোমা মেরে একটা দেশকে হাঁটু মুড়ে তাদের সামনে বসতে বাধ্য করবেন, সেই জাতি কিন্তু ইরানিয়ানরা নন। অতএব ডোনাল্ড ট্রাম্প বুঝতে পেরেছেন যে নেতানিয়াহুর গ্যাস খেয়ে তিনি এই কাণ্ডটা করে ফেলেছেন এবং বেশ কিছুদিন ধরেই তিনি একটা মুখ রক্ষার উপায় খুঁজছিলেন, পাচ্ছিলেন না। শেষ পর্যন্ত আসিফ মুনির আর শাহবাজ শরীফ ইসলামাবাদে বসে, যেহেতু ইরান তাদের বন্ধু দেশ আর তারা আমেরিকার ক্লায়েন্ট দেশ, ফলে আরও কয়েকজনের মধ্যস্থতার সুযোগ নিয়ে, যেমন মিশর, যেমন যারা আমেরিকার সঙ্গে ডাইরেক্টলি অ্যালাইন নয় এবং যেসব রাজতন্ত্রে এখনও আমেরিকা কোনো সামরিক ছাউনি গাড়েনি, তাদের সকলকে সঙ্গে নিয়ে এই একটা টেনুয়াস যুদ্ধবিরতি পর্যন্ত করতে রাজি হয়েছে। আজকে রাতে যে পরিস্থিতি, তা থেকে আগামী শুক্রবার ইসলামাবাদের বৈঠক যদি ভেস্তে যায়, আমি আশ্চর্য হব না। আর ওই বৈঠক যদি হয়, তাহলে তার একমাত্র পূর্বশর্ত হতে হবে মার্কিন ইরান যুদ্ধবিরতির সঙ্গে সঙ্গে লেবাননেরও যুদ্ধবিরতি। নেতানিয়াহু এ কাজ করতে সহসা রাজি হবেন না। আজকে ট্রাম্পও নাকি বলেছেন যে লেবানন এই চুক্তির ভিতরে কখনো ছিল না, আজও নেই। এটাই যদি ট্রাম্প এবং নেতানিয়াহুর অবস্থান হবে, তাহলে হঠাৎ করে 2 সপ্তাহের জন্য একটা যুদ্ধবিরতি ঘোষণা করে লাভ কার হলো? অতএব দেখুন, এই যুদ্ধটা ফর ইরান is a matter of its existence. For America, it is a bit of a luxury. যেহেতু ইরানিয়ান সভ্যতা, ইরানিয়ানদের প্রতিরোধ করার ক্ষমতা, ইচ্ছা, দেশের জন্য মৃত্যুবরণ করার একেবারে স্বতঃস্ফূর্ত সদিচ্ছা বলতে পারেন, সেটাকে আন্ডার এস্টিমেট করলে তো হয় না। আর ইরান প্রমাণ করে দিল যে একটা ছোট্ট প্রণালী, সেটাকে বন্ধ করে দিলেই তারা গোটা বিশ্বের অর্থনীতিকে এফোড় ওফোড় করে দিতে পারে। গত 5 সপ্তাহে এই যুদ্ধের প্রথম শিক্ষা যদি কিছু হয়ে থাকে, তাহলে সেটা হচ্ছে ওয়েপনাইজেশন অফ হরমুজ স্ট্রেট। এর আগে পৃথিবী জানতো যে হরমুজ প্রণালী দিয়ে পশ্চিম এশিয়া থেকে তেলের ট্যাঙ্কারগুলো সব পৃথিবীর অন্যান্য দেশে যায়। এই প্রথম যুদ্ধের ফলে গোটা বিশ্ব বুঝতে পারল যে এই প্রণালী ছোট হলেও
এটা যদি একবার চোক পয়েন্টে পরিণত হয় তাহলে পৃথিবীতে 20% তেলের সরবরাহ ওভারনাইট বিঘ্নিত হয়ে যাবে। ফলে আর ইরান এই যুদ্ধটা সরাসরি আমেরিকার সঙ্গে না করে, কেননা করার খুব বেশি উপায়ও নেই তাদের সামরিক ছাউনিতে আক্রমণ করা ছাড়া, যেসব আমেরিকা ভক্ত উপসাগরীয় রাজতন্ত্র আছে তাদের যে বেসিক ক্যাপাবিলিটি, তাদের অয়েল প্রোডাকশন, তাদের ডিস্যালিনাইজেশন প্ল্যান্ট, এগুলোকে টার্গেট করে এমন একটা ভয়ের আবহ পশ্চিম এশিয়ায় তৈরি করে দিয়েছেন যে যার থেকে বেরোনোর জন্য ট্রাম্প নিজে হাঁসফাঁস করছিলেন। আর সম্ভবত এই বীরপুঙ্গব রাজতন্ত্রগুলি বারে বারে মার্কিন প্রেসিডেন্টকে পায়ে ধরে অনুরোধ করেছিলেন, এনাফ ইজ এনাফ, এইভাবে চললে কিন্তু আমাদের অস্তিত্বই আর থাকবে না। একটা ছোট প্রণালী, একটা জাতির প্রত্যয়, আর তার উল্টো দিকে বিশাল বিশাল সব সামরিক বাহিনী। কিন্তু 5 সপ্তাহে হিম্মত হলো না আমেরিকার যে 10 জন পদাতিক বাহিনীকে আকাশ থেকে প্যারাড্রপ করে ইরানের যে কোনো জায়গায় নামিয়ে দেবে। কেন হলো না? কেন হলো না তার উত্তরও খুব সোজা। ভিয়েতনাম শিক্ষা দিয়ে গেছে যে আমেরিকানরা সব পছন্দ করে, কিন্তু যখন তারা দেখবে তাদের ঘরের ছেলেরা একটা অনর্থক যুদ্ধে বলি প্রদত্ত হয়ে বডি ব্যাগে করে তাদেরকে নামানো হচ্ছে, তার প্রতিক্রিয়া যে কি ভয়াবহ হবে, ট্রাম্পকে সম্ভবত তার 2-4 জন পরামর্শদাতারা কানে কানে সেই মন্ত্রণাটা দিয়েছেন। সুতরাং এই যুদ্ধবিরতিকে রক্ষা করার এবং এটাকে আরও স্ট্রেচ করার দায় ইরানের যতটা, তার চাইতে বেশি ডোনাল্ড ট্রাম্পের। এখন ডোনাল্ড ট্রাম্প যদি মনে করেন যে তিনি নেতানিয়াহুর হাতেও তামাক খাবেন, আবার ইরানকেও ব্রাউবিট করবেন, দুটো একসঙ্গে আর হবে না। অতএব মিনিটে মিনিটে পরিবর্তিত হতে থাকবে এই নাটকের অঙ্ক। এরপরে কি হয় দেখে নিয়ে আগামীকাল আবার আপনাদের সামনে উপস্থিত হব। নমস্কার, শুভরাত্রি।